মিথিলা তার দুলাভাইয়ের সাথে অন্তরঙ্গ মুহূর্ত পার করছে। তাদেরকে দেখে আমি থেমে যাই। এটা দেখার জন্য প্রস্তুত ছিলাম না আমি। আমি মিথিলাকে ভালোবাসি এটা মোটামুটি বাড়ির সবাই জানে। এই কারণে যে কত মাইর খেয়েছি তার কোনো হিসাব নেই। আমাকে বারবার বলে দিয়েছে মিথিলাকে নিজের বোনের মতো দেখার জন্য। আমি মিথিলাকে এসব অবস্থায় দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। তখন আমি বলে উঠি, ছি মিথিলা, এসব কি দেখছি? আর দুলাভাই, আপনি কি করে পারলেন এটা করতে? আমার আওয়াজ শুনে যেন ওদের মাথায় আকাশ ভেঙে পড়ছে। তখন দুলাভাই বলে উঠল, সাজিদ প্লিজ কাউকে বলো না, কাউকে বললে আমাদের মান সম্মান থাকবে না। উনি সুমি আপুর স্বামী, দেখতে স্মার্ট আর অনেক বড় চাকরি করে। সুমি আপু হলো মিথিলার বড় বোন। আপু সকালে তার বাচ্চাকে ডাক্তারে দেখাতে গিয়েছে, সাথে চাচিও গেছে। চাচা মারা গেছে 3 বছর হয়। আব্বুই দুই পরিবারের প্রধান। আব্বু ও চাচা মিলে একই রকমের দোতলা বাড়ি করে। সুমি আপুর বিয়ে হয়েছে 2 বছর, একটা 6 মাসের বাচ্চাও আছে। আপুকে আব্বুই বিয়ে দিয়েছে। বিয়েটা পারিবারিক ভাবেই হয়। দুলাভাই আমার হিরে টুকরা বাড়ির সবাই জানে, কিন্তু তার চরিত্র যে এত খারাপ আমি নিজেও ভাবতে পারছি না। আর মিথিলা, মিথিলা এটা কিভাবে করলো? মিথিলার মতো ভদ্র মেয়ে 3 গ্রামে খুঁজে পাওয়া যাবে না। মিথিলার সৌন্দর্য পরিবারের লোকজন ছাড়া বাইরের কেউ দেখেনি। হাত মোজা, পা মোজা, বোরকা পরে পর্দার সাথে সব সময় চলাফেরা করে, কিন্তু আজ সেই মিথিলা এই কি হাল দেখছি। তখন আমি বলে উঠলাম, চুপ করেন আপনি, লজ্জা করে না আবার কথা বলেন? আর মিথিলা, তুই না পর্দা করিস, কোনো পরপুরুষের সামনে যাস না, এই তোর পর্দার আড়ালে আসল চেহারা? আমার কথা শুনে মিথিলা কিছু বলছে না, নিজেকে ঢেকে কান্না করছে। শোন, একটা কথা বলি, তোর জন্য পুরো পদ্মাশীল নারীদের মান সম্মান নষ্ট হলো। কি দরকার ছিল পদ্মা করার? পতিতালয়ে গেলেই তো পারতি। এই মিথিলাকে যখন আমি বলতাম, মিথিলা আমি তোমাকে ভালোবাসি, তোর জন্য সব করতে পারবো, তখন মিথিলা আমার চরিত্র নিয়ে কথা বলতো আর আব্বুকে বলে আমাকে মায়ের খাওয়াতো। তখন মিথিলা আমাকে কান্না করতে করতে বলল, সাজিদ প্লিজ কাউকে বলিস না। তখন আমি বললাম, মিথিলা, আমি যখন তোকে ভালোবাসলাম তুই আমার চরিত্র নিয়ে কথা বলতি, আব্বুর কাছে মায়ের খাওয়াতি। আজ তোর আসল রূপটা দেখুক সবাই। আর দুলাভাই, আপনাকে আর কি বলবো, আমি রুম থেকে বের হতে যাচ্ছিলাম, ওদেরকে যখনই বলি রূপ দেখিয়ে দিব, কিন্তু সুমি আপুর সংসারটার কি হবে? আর একটা 6 মাসের মেয়েও আছে তাদের। আর মিথিলা তো আমার চাচাতো বোন, যাকে আমি ভালোবাসি, তার মান সম্মান কি করে নষ্ট করি? এমএস কার্টুন স্টোরি আনলিমিটেড ইউটিউব চ্যানেলেও গল্পটা দেওয়া আছে, ওইখান থেকেও দেখতে পারবেন। তখন আমি আবার বলে উঠলাম, দুলাভাই আপনি এখনো এখানে বসে আছেন? দুলাভাই মাথা নিচু করে বসেছিল। আমার কথা শুনে দুলাভাই রুম থেকে বের হয়ে চলে যায়। মিথিলা, অন্তত তোর কাছে এটা আশা করি নাই, কাজটা কিন্তু বেশি ভালো করিস নাই, বলে যখন রুম থেকে বের হতে যাব দরজা আটকানো। ঠিক তখনই মিথিলা বলতে শুরু করলো, সাজিদ আমাকে ছেড়ে দে প্লিজ, আমার এত বড় সর্বনাশ করিস না প্লিজ, আমি তোকে ভাইয়ের মতো ভাবি, আমাকে ছেড়ে দে প্লিজ। মিথিলার কাণ্ডে আমি বাক্রুদ্ধ। সেই সুযোগে মিথিলা ভিতর থেকে দরজা আটকিয়ে দিয়েছে। আমি কথা বলতে পারলাম না, গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না, মনে হচ্ছে হাত পা সব বেঁধে রেখেছে কেউ। মিথিলা আবারও বলতে শুরু করলো, সাজিদ তুই আমার এত বড় সর্বনাশ করিস না প্লিজ, আমি তোর পায়ে পড়ছি। মিথিলা কাপড় চোপড় ছিঁড়তে লাগলো, প্রায় অনেক অংশ ছিঁড়ে ফেলেছে। অনেক কষ্টে মুখ থেকে বের করলাম, মিথিলা কি হচ্ছে এইসব? মিথিলা আরো জোরে জোরে চিৎকার দিয়ে বলছে, বাঁচাও আমাকে বাঁচাও, আমি যেখানে ছিলাম সেইখানে দাঁড়িয়ে আছি। মিথিলার এমন কাণ্ডে শরীরের শক্তি হারিয়ে ফেলেছি। বাহির থেকে দরজা ধাক্কা দিতে লাগলো দুলাভাই, আর দরজা খোলার জন্য চিল্লাতে লাগলো। দুলাভাইয়ের চিল্লানি শুনে আব্বু আম্মু ভাবি সবাই মনে হয় চলে এসেছে, জোরে দরজা ধাক্কা দিচ্ছে। দরজা ভেঙে ফেললো সবাই। দরজা খুলতেই মিথিলা আব্বুর পিছনে গিয়ে লুকায়। মিথিলার কাপড় চোপড় ছেঁড়া দেখে আন্দাজ করে ফেলেছে মিথিলার সাথে খারাপ কিছু হতে যাচ্ছিল। মিথিলা নেকা কান্না করছে। মিথিলাকে ভাবি গলায় আগলে নেয়, আর সবাই আমার দিকে অগ্নি চোখে দেখতে লাগলো। আব্বু আমার সামনে এসে আমাকে ঠাস ঠাস কয়েকটা চড় দিয়ে বসিয়ে দেয়। ভাইয়া এসো আমাকে কয়েকটা চড় মারে। আমি কিছুই বলতে যাব সেই সুযোগ নেই, সবকিছু অতি দ্রুত হচ্ছিল। ভাবি তখন বলল, মিথিলা, সাজিদ তো তোমাকে কলেজ যেতে ডাকতে এসেছিল, তোমাকে এত খারাপ অবস্থা দেখা যাচ্ছে কেন? সাজিদ কি তোমার সাথে কিছু করেছে? ভাবি হয়তো বিশ্বাস করতে পারছে না আমার মতো ছেলে এমনটা কাজ করবে। মিথিলা তখন বলল, ভাবি আমি শুয়েছিলাম, সাজিদ এসে আমাকে একা পেয়ে আগের মতো ভালোবাসার প্রস্তাব দেয়,
আমি বড় আব্বুকে জানাবো বলতে সাজিদ আমাকে বলে আমি নাকি ওকে অনেক মায়ের খাইয়েছি, তাই আজ আমার ইজ্জত কেড়ে নিবে। তারপর সাজিদ আমার সর্বনাশ করতে থাকে। আপনারা না আসলে আজ সাজিদ আমার কি যে করতো। মিথিলা ভাবিকে জড়িয়ে ধরে নেকা কান্না করছে। মিথিলার কথা অবিশ্বাস করার কোনো কারণ নেই। আগে বলছি 3 গ্রাম খুঁজেও এমন মেয়ে পাওয়া যাবে না। আব্বু মিথিলার কথা শুনে যেন আরো রেগে গেলেন। আমাকে তখন বলল, তুই আমার ছেলে ভাবতে আমার লজ্জা লাগছে, যে নিজের চাচাতো বোনের সাথে এমন করতে পারে। সে অন্য মেয়েদের কি না করবে। তোর এই বাড়িতে কোনো জায়গা নেই, বের হয়ে যা এই বাড়ি থেকে। আব্বুর কথা শুনে চোখ দিয়ে পানি পড়ছে। তখন আমি মাথা নিচু করে কান্না করতে করতে বললাম, আব্বু আমি কিছু করি নাই। আব্বু তখন বলল, এই তুই আমাকে আব্বু বলবি না, আজ থেকে আমার একটা ছেলে, তুই মরে গিয়েছিস। আব্বুর মুখে এই কথা শোনার থেকে মরে যেতে পারলেও অনেক সুখের হতো। তখন আমি আম্মুকে বললাম, আম্মু আমি কিছু করি নাই। কিছু একটা বলতে যাব, ঠিক তখনই আম্মু বলে উঠল, তুই আমাকে আম্মু বলবি না, জানি না কোন পাপে তোকে পেটে ধরেছিলাম। আম্মু কান্না করতে করতে কথাগুলো বলল। আম্মুর মুখের কথা শুনে মনে হচ্ছে কলিজা ছিঁড়ে যাচ্ছে। আর কাকে বলবো, যেখানে আমার গর্ভধারিণী মা আমাকে বিশ্বাস করছে না, আমাকে কিছু বলতে দেয় না। আমি দুলাভাইয়ের দিকে তাকালাম, মুখে মুচকি হাসি। আর মিথিলা এখনো নেকা কান্না করছে। সুমি আপু চলে এসেছে, যার আদরে আমি বড় হই, যেই আপুটা আমাকে আপন ভাইয়ের মতো ভালোবাসে, আমাকে এখনো মুখে খাবার তুলে দেয়, সেই আপুটা সবকিছু শুনে কান্নায় বুক ভাসাচ্ছে। আজ আমি আপুর চোখেও খারাপ হয়ে গেলাম। মিথিলা রুম থেকে বের হয়ে আমার রুমে গিয়ে কাপড় চোপড় গোছাচ্ছিল, কারণ এই বাড়িতে আমার কোনো জায়গা নেই। আর আমি কোন মুখে থাকবো এখানে, সবাই যে আমাকে ধর্ষক বলে জানে। কাপড় গোছানো শেষ, রুম থেকে বের হব, এমন সময় ভাবি আমার রুমে আসলো। ভাবিকে দেখে আমি মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম, কারণ ভাবি আমাকে মায়ের মতো আদর করে। আমার টাকা পয়সার অভাব ভাবি পূরণ করে। ভাবি সুমি আপুর মতোই আমার একটা বড় আপু। তখন আমাকে বলল, এটা তুমি কি করলে সাজিদ? আমরা তো মিথিলার সাথে তোমার বিয়ে দিতে রাজি ছিলাম। আব্বুকে না হয় আমরা বুঝিয়ে নিতাম, জোর করে হলেও বুঝিয়ে নিতাম। তখন আমি কান্না করতে করতে বললাম, ভাবি আমাকে মাফ করে দিও, আমি পারি নাই সবার সামনে সত্যটা বলতে। ভাবি তখন বলল, কি সত্যি বলতে পারো নাই? তখন আমি বললাম, ভাবি কথা দেন, কথাগুলো কাউকে বলবেন না। ভাবি তখন বলল, বলবো না কাউকে। তখন আমি কান্নার সুরে বললাম, ভাবি আমি মিথিলার সাথে কিছু করি নাই। ভাবি তখন বলল, তাহলে মিথিলার কাপড় ছেঁড়া কেন? তখন আমি বললাম, ভাবি আমি মিথিলাকে ডাকতে গিয়ে ধুলাবাই আর মিথিলা পাপ কাজে লিপ্ত দেখি। আমি তাদেরকে অপমান করি, ভয় দেখাই, বাড়ির সবাইকে বলে দেব বলে। কিন্তু পরে আপুর সংসার আর মিথিলার সম্মানের কথা ভেবে থেমে যাই। আমি রুম থেকে বের হতে যাচ্ছিলাম, দুলাভাই বাহির থেকে দরজা নক করে দেয়। মিথিলা জোরে জোরে কাঁদতে থাকে আর কাপড় ছিঁড়তে থাকে। তারপর ভেতর থেকে দরজা লক করে মিথিলা, বাহির থেকে মিথিলা দরজা ধাক্কাচ্ছে আর চিল্লানি শুনে তোমরা এসে আমাকে এই পরিস্থিতিতে দেখলা। আমি কাকে বলবো এই কথা, কে বিশ্বাস করবে বলো? আমি কান্না করতে করতে রুম হতে বের হতে যাচ্ছিলাম, তখন ভাবির চোখেও পানি। ভাবিও বিশ্বাস করতে পারলো না। ঠিক তখনই ভাবি বলে উঠলো, তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? গল্পটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা অনেকে বলতেছেন মিথ্যে অভিযোগ গল্পটা দেওয়ার জন্য, আর এই গল্পটা হচ্ছে মিথ্যে অভিযোগ গল্পের সিকুয়েল। এটার নাম হচ্ছে ধর্ষণের মিথ্যে অভিযোগ। এটা অনেকটাই সুন্দর, আপনাদের কাছে আশা করি ভালো লাগবে। আর এটা যদি নেক্সট পার্ট চান তাহলে কমেন্ট করে জানান। এই গল্পটার সাথে আপনারা মিথ্যে অভিযোগ গল্পটার কিছু একটা হয়তো বা লাস্টে দেখতে পারেন। তো ওইটার জন্য দেখার জন্য সবাই গল্পটা দেখতে থাকুন। আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে। আর গাইস আপনারা কি নেক্সট পার্ট চান? নেক্সট পার্ট চাইলে কমেন্ট করে জানান, আর কেমন লাগছে ওইটাও বলবেন। তো যারা চ্যানেলে নতুন আছেন তারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।